চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশে ঢুকে ভারতীয়দের তাণ্ডব, দফায় দফায় সংঘর্ষে আহত 5, সতর্ক বিজিবি বিএসএফ। আমাদের ওইদিকে ওই যে আম গাছগুলো সবগুলা কোপায় কোপায় দেখতেছি, তখন আমরা সবাই এসে তখন তাড়া করি। স্প্রে করার সময় বিএসএফ তার লোকজনকে নিয়ে না ডাইরেক্ট আক্রমণ করে এবং গাছ কেটে ফেলে। নির্বাচিত সরকারই চলমান সংকট নিরসন করতে পারে, মন্তব্য মির্জা ফখরুলের। ঋণ খেলাপিদের দলীয় মনোনয়ন না দেওয়ার ঘোষণা। অবিবেচকের মতো ভ্যাট বাড়িয়েছে সরকার, বলছেন বিশেষজ্ঞরা। এনবিআরকে আরও তৎপর হওয়ার আহ্বান বাণিজ্য উপদেষ্টার। জুলাই আগস্ট শহীদদের দলীয় পরিচয়ের সংকীর্ণ পরিসরে নামাতে চায় না জামায়াত, 15 বছর পর রাজশাহীতে প্রকাশ্যে কর্মী সম্মেলন। অস্ত্র মামলায় কারাগারে এনবিআর এর সাবেক সদস্য মতিউর, দুদকের মামলায় জেলে গেলেন বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ। কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার মামলায় অভিযুক্ত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, সোমবার সাজা ঘোষণা। এবং অনূর্ধ্ব 19 নারী টি20 বিশ্বকাপের শুভ সূচনা বাংলাদেশ দলের, নেপালের 5 উইকেটের সহজ জয়, ম্যাচ সেরা জান্নাতুল মহুয়া। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন এটিএসটিএম টিভার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবার জানাবো বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ভারতীয়রা। শনিবার দুপুরে শূন্য রেখার পাশে ক্ষেতের গম তুলতে গেলে বাংলাদেশিদের বাধা দেয় ভারতীয়রা। এ নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ভারতীয়দের হাসুয়ার আঘাত ও ছোড়া পাথরে আহত হন 5 বাংলাদেশি। সহকর্মী তারেক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার দুপুরে সীমান্তে শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম তুলতে যান স্থানীয়রা। তখন ভারতীয় নাগরিকেরা এসে বাংলাদেশিদের বাধা দেন। এ সময় ভারতীয়রা বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে ফেলেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ভারতের আমাদের ওইদিকে ওই যে আম গাছগুলো সবগুলা কোপায় কোপায় দেখতেছি, তখন আমরা সবাই এসে তখন তাড়া করি। স্প্রে করার সময় বিএসএফ তার লোকজনকে নিয়ে না ডাইরেক্ট আক্রমণ করে এবং গাছ কেটে ফেলে। সকালে এসে গাছ টাছ কেটেছে, গাছ কাটার পর তখন আমাদের কিছু বেশি লোকজন ছিল না, একটু বাধা দেখেছে। বিএসএফ সাথে করে নিয়ে এখানে এসে যখন আমাদের লোক একটু করতে যাচ্ছে, তখন ওরা প্রত্যেকটা হাতে ফায়ার এরিয়া করছে, ভয় দেখাচ্ছে। সে সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও ছোড়া পাথরে আহত হন কয়েকজন বাংলাদেশি। ভারতীয়দের বিরুদ্ধে সাউন্ড গ্রেনেড ও ককটেল বিস্ফোরণেরও অভিযোগ তোলে বাংলাদেশিরা। বিএসএফ কে সাথে করে হেরা ওই যে কি ধোয়া উঠছে এটা ছাড়ে গ্যাস এটা নিয়ে আসতেছে। জয়টাই ওরা সাউন্ড গ্রেনেড বা গ্যাস মেরেছে, সবগুলোই বাংলাদেশের ভিতরে মেরেছে। ওরা ইন্ডিয়ান সীমান্তে দেওয়া না, ওরা বাংলাদেশের ভিতরে এসে মেরে যাচ্ছে। তারা আক্রমণাত্মক ভাবে আক্রমণ চালায়, বিভিন্ন ভাবে আক্রমণ চালায়, ইট পাটকেল ছুড়ে। সকালে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চলে সন্ধ্যা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি। পরিস্থিতি আমাদের কাজ করতে দেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। আমাদের সাথে জনগণ যারা ছিল সবাই সীমান্ত থেকে আমরা দূরে চলে আসছি, বাকিরাও চলে আসতেছে। সিচুয়েশন ইনশাআল্লাহ কন্ট্রোলের মধ্যে আছে আমাদের। এর আগে চৌকা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচিত সরকারের পক্ষেই দেশে চলমান সংকট সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ঋণখেলাপিরা যেন নির্বাচনে দলের মনোনয়ন না পায় সে বিষয়ে সজাগ থাকার আশ্বাসও দেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়াম এসব কথা বলেন বিএনপি মহাসচিব। শিবলি রায়ের রিপোর্ট। শ্বেতপত্রে সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি ও বর্তমান অর্থনীতি পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে আয়োজন করা হয়। এই আয়োজন সমাপনী অধিবেশনে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় অর্থনৈতিক সংস্কারের চেয়ে রাজনৈতিক সংস্কারকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। বলেন, জুলাই গণ অভ্যুত্থান থেকে মানুষের আকাঙ্ক্ষা বেড়েছে, যা বাস্তবায়ন রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব নয়।
অর্থনৈতিক সংস্কার সেটা আছে, সেই সঙ্গে রাজনৈতিক সংস্কার, এবং আমরা রাজনৈতিক সংস্কারের উপরে গুরুত্বটা বেশি দিতে চাই। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বিজয়ী হলে যারা নির্বাচনে অংশ নেবে এবং যারা আন্দোলনে ছিলেন তাদের নিয়ে জাতীয় সরকার করা হবে। ক্ষমতায় ভারসাম্য ও দ্বিকক্ষক বিশিষ্ট সংসদ গুরুত্ব পাবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঋণখেলাপিরা যাতে দলীয় মনোনয়ন না পায় সেদিকে চেষ্টা করবে বিএনপি। ইলেকশনে যারা আসবেন এবং যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করার কথা বলেছি। এর আগে অধিবেশনে অর্থনীতিবিদরা বলেন, শ্বেতপত্র ও বাজেট নিয়ে নানা কথা হলেও সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তারা। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে অন্য মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের অভাব দেখছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জনপ্রশাসনের সাথে মন্ত্রণালয়ের কোনো মতেই সমন্বয় নেই, কোঅর্ডিনেশন নেই। আমি আরেকটু বাড়িয়ে বলতে চাই, সেটা হচ্ছে জনপ্রশাসনের মধ্যে আমি কোনো ইচ্ছেও দেখিনি এই সমন্বয়টা ঘটাবার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কারে মনোযোগী হলেও অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে শতাধিক পণ্যে ভ্যাট বৃদ্ধির সমালোচনাও করেন তিনি। আর শক্ত অর্থনীতি গড়তে প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায় বাড়াতে এনবিআরকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে এই আয়োজন। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য, অর্থনীতিবিদ সহ বিশিষ্টজনরা অংশ নেন। বক্তারা বলেন, দেশের অর্থনীতি এখনো স্থিতিশীল হয়নি। উচ্চ মূল্যস্ফীতির কারণে হিমশিম সাধারণ মানুষ। যে ভ্যাট এবং অন্যান্য জিনিসগুলির দাম বাড়ানো হলো, যেখানে একদিকে ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে, আরেকদিকে মূল্যস্ফীতি বাড়ানোর মতো প্রক্রিয়া সিদ্ধান্ত নেওয়া হলো, সেইখানে আপনারা চিন্তা করেন যে IMF এর 3 বছরে যে পরিমাণ লোন দেয়, রেমিটেন্স যেটা আমরা আজকে শুনলাম, রেমিটেন্স তার থেকে 2 মাসে তার থেকে বেশি আসে। জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের কারণে দেশের ব্যবসা বাণিজ্যে সবচেয়ে কঠিন সময় যাচ্ছে বলে দাবি করেন ব্যবসায়ী নেতারা। ঘুরে দাঁড়াতে সরকারকে পাশে চান তারা। গেল 15 বছরে লুটপাট হওয়া টাকা উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগও করেন বক্তারা। গত 15 বছরে বাংলাদেশে আমরা যে উন্নয়নের গল্প শুনেছি, সেটা যে আসলে ভিতর থেকে কতটা ফাঁপা এবং আমাদের সাধারণ মানুষের জীবনকে কিন্তু দিন দিন এটা সংযুক্ত করে আনছিল। আর সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরো জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবেন। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। বাণিজ্য উপদেষ্টা বলেন, নীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। শক্ত অর্থনীতি গড়তে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। Running on commercial loans are not sustainable. So what we are trying to do is actually make the ticket size smaller and do an inclusive trade and engage more and more small and medium-sized traders so that the competitive environment prevails and then TCB gets higher value of its 12,000 কোটি টাকার যে পণ্যটা টিসিবি কিনে, এটা হায়ার ভ্যালু পায়। টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা চলছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা দেখেছি যে মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক ভিত্তির দিকে মনোযোগ না দিয়ে শুল্ক ও কর আরোপ করেছে। সরকারের এই সমন্বয়হীনতা ও অদক্ষতা মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে, এমন অভিযোগ করেছে বিএনপি। আওয়ামী লুটপাটে ভুক্তভোগী মানুষকে স্বস্তি দিতে অবিলম্বে কর ও শুল্ক প্রত্যাহারের দাবিও জানায় দলটি। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির শীর্ষ নেতারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহির সাজিদ। সম্প্রতি 100টি পণ্যের উপরে শুল্ক ও কর বৃদ্ধি করে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে আপত্তি সাধারণ মানুষের। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও রাজনৈতিক দলও কর আরোপের সমালোচনায় মুখর। সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিএনপি। রাজধানীর গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের চাহিদা বিবেচনা না করে কর আরোপের সহজ পথ বেছে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ঘাটতি মেটাতে সবচেয়ে ইজি অপশন হচ্ছে আপনি এনবিআরকে বলবেন
হ্যাঁ, যে কি আমাদের ঘাটতি আছে, ঘাটতি পূরণের কিভাবে কি করা যায়। এনবিআর তো খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নেই এনবিআর, তাই না? আর সরকার নীতি সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভ্যাট হার না বাড়িয়ে আওতা বাড়ানোর দাবি জানান তিনি। আমরা পূর্বে বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে যাব। তাই সরকারকে অনুরোধ করছি, আপনার নীতিমালা প্রণয়নে জনগণের কথা সর্বপ্রথম বিবেচনায় নিন। নতুন আরোপিত ভ্যাট ও কর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে দরকার নির্বাচিত সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সেই অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। আপনারা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন, কারণ পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায়। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের বাড়াবাড়ি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মাহির সাজিদ মালিক, দেশ টিভি, ঢাকা। ইনসাফ কায়েমের সংগ্রাম এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, দেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত জামায়াতের সংগ্রাম চলবে। শনিবার রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। জেলায় 15 বছর পর প্রকাশ্যে সম্মেলন করল দলটি। এ সময় জুলাই অগাস্ট শহীদদের দলীয় পরিচয়ের সংকীর্ণ পরিসরে নামাতে চায় না বলে মন্তব্য করেন জামায়াত আমির। বলেন, 5 অগাস্টের পর চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি চললে শহীদদের আত্মা কষ্ট পাবে, তাই এসব থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন, আবার মামলা বাণিজ্য অনেকে করে, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলা করিয়েন না, আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে, তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি, লড়াই চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ? যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়েম হয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শনিবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক উন্মুক্ত সেমিনারে তিনি কথা বলেন। সেমিনারে উপস্থিতি ছিলেন ইবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় প্রেস সচিব আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনাকেও ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে। সে তার বাবার খুনিকে যেভাবে খুঁজে খুঁজে নিয়ে আসছে, ঠিক আমরাও আমাদের যতদিন আমাদের এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের এক নাম্বার দায়িত্ব হবে, তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। এ সময় গুপ্ত রাজনীতি বন্ধের দাবিও জানান তিনি। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শেষে সমাবেশে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি। এ সময় জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ না করতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আহ্বান জানান ছাত্রদল সভাপতি। হাসান মাহমুদের রিপোর্ট। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্যাম্পাসে গুম, খুন, হত্যায় জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার দুপুর 3টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু হওয়া লং মার্চে সকাল থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় ক্যাম্পাসে স্থিতিশীলতা রক্ষায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবি করেন তারা। আওয়ামী দোসরদের সরাসরি জড়িত থাকার এদের সাজার দাবিতে এবং এই গণহত্যা
গণহত্যার বিচারের দাবিতে আজকে আমাদের এই প্রোগ্রাম। দুপুর 3:30টায় শুরু হওয়া লং মার্চ শাহবাগ টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানেই বক্তব্য রাখেন ছাত্রদলের নেতারা। দাবি করেন আওয়ামী লীগ আমলের হওয়া সব হামলা খুনের বিচারের। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ছাত্রলীগের নিষিদ্ধ হওয়ায় যথেষ্ট নয়, দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এই সবগুলো ক্যাম্পাসে বিগত 15 বছরে যে সকল ছাত্র দলের নেতা কর্মীদের উপর সন্ত্রাসী কায়দায় বারবার হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই সে সকল ছাত্র লীগের নেতা কর্মীদের বিচারের আওতায় দ্রুততম সময় নিয়ে আসতে হবে। ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে আন্ডারগ্রাউন্ড বা গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তিনি। অনতিবিলম্বে ছাত্রলীগের সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করবেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং যারা জড়িত তাদের ছাত্রত্ব বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে জাতীয় ঐক্য নষ্টের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন রাকিবুল ইসলাম। এজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা। অস্ত্র মামলায় কারাগারে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ভাটারা থানার এ মামলায় রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার। এদিকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান। এর আগে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে দুদকের একটি টিম। পরে তাকে নেওয়া হয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে। সেখানে প্রায় 1.5 ঘন্টা তাকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। যাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি তারা হয় জেলে থাকবে, না হয় বেলে থাকবে। টিউলিপ সিদ্দিক দেরিতে পদত্যাগ করেছেন, আরও আগেই করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনার ও আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপস্থিত ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর 4% প্রণোদনা দেওয়ার আহ্বান জানান। যদিও ফাহমিদা খাতুন মনে করেন হুন্ডি ঠেকাতে প্রণোদনা যথেষ্ট নয়। আমরা আমাদের মাইগ্রেশন ডিপ্লোমেসিটাকে অত্যন্ত দুর্বল দেখতে পাই। আমাদের এমবিসিগুলোতে আমাদের কর্মীরা সেভাবে সেবা পায় না। কর্মীরা গেলে মনে হয় তাদের গায়ে দুর্গন্ধ, এমন একটা ভাব কিন্তু তৈরি হয়েছে আমাদের এমবিসিতে। যারা হোয়াইট কলার পিপলরা প্রবাসীদেরকে সম্মানিত করতে পারলে, তাদের কিন্তু মর্যাদা দিতে পারলেই কিন্তু আমরা আমাদের প্রবাসী আয়কে আমরা বৃদ্ধি করতে পারবো। প্রমাণ হওয়ার আগেই কিন্তু তাকে পদত্যাগ করতে হয়। এটা একটা বিরাট তাদের এক উন্নত ডেমোক্রেসির একটা লক্ষণ। আমি বলবো তো সে বরঞ্চ সে কিছুটা দেরিই করে। বৈশ্বিক তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের নেতৃত্ব নিশ্চিত বা ব্র্যান্ড ইমেজ বৃদ্ধিতে কাজ করছে আইসিটি বিভাগ, এমন মন্তব্য করেছেন বিভাগের পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমদ তৈয়ব। শনিবার সকালে বেসিস আয়োজিত বাংলাদেশ দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। জানান, বাংলাদেশ ন্যাশনাল ডেটা আর্কিটেকচার নকশা বাস্তবায়ন, সঠিক আইসিটি মাস্টার প্ল্যান প্রণয়ন ও অপরিকল্পিত হাইটেক পার্কগুলো সংস্কারের কাজ চলমান আছে। এ সময় 2023-24 অর্থ বছরে বিশ্বের 137টিরও বেশি দেশে 84 কোটি মার্কিন ডলারের আইসিটি পণ্য রপ্তানির কথা জানান বেসিসের প্রশাসক ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান। অনুষ্ঠানে জাইকার বাংলাদেশ প্রধান ইচিগুচি তোমোহিদে, ইপিবি মহাপরিচালক বেবি রানী কর্মকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা আইসিটি মাস্টার প্ল্যান এবং রোড ম্যাপটা ডিক্লেয়ার করব, যেটা সাবেক সরকারের ডিজিটাল বাংলাদেশ এবং সো কল্ড স্মার্ট বাংলাদেশের যে সাইলো বেসড কাজ ছিল সেই কাজ থেকে সিগনিফিক্যান্ট ডিপার্চার হয়ে যাবে আর কি। আমরা এটার একটা নাম ইনিশিয়াল ঠিক করেছি, সেটার নাম হতে পারে ডিজিটাল ট্রান্সফরমেশন ডেটা ভিশন।
অথবা কেউ কেউ বলেছেন ডিজিটাল ট্রান্সফরমেশন, ডেটা লিডারশিপ। সো এটা এই বছরের মধ্যে ইনশাআল্লাহ হবে। আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা। কলকাতার বহুল আলোচিত আরজি কর হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে। তার সাজা ঘোষণা হবে আগামী সোমবার। তবে নিজেকে নির্দোষ দাবি করে আদালতে চিৎকার করেন অভিযুক্ত। আফরিন মোমের রিপোর্ট। দীর্ঘ 162 দিনের অপেক্ষা, বিক্ষোভ দমন পীড়নের পর অবশেষে ঘোষণা হলো কলকাতার বহুল আলোচিত আরজি কর হাসপাতালের মামলার রায়। চিকিৎসককে নারকীয় ধর্ষণ ও খুনের মূল এবং একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন আদালত। সোমবার স্থানীয় সময় দুপুর 2:30টায় শিয়ালদা অতিরিক্ত বিভাগীয় ও দায়রা জজ আদালত সঞ্জয় রায়ের বিরুদ্ধে 160 পাতার রায় ঘোষণা করেন। 64 ধারায় ধর্ষণ, 66 ধারায় ধর্ষণের পর মৃত্যু এবং 103-এর এক ধারায় খুনের জন্য দোষী সাব্যস্ত করা হয়। রায় শুনে আদালতে চিৎকার করে ওঠেন সঞ্জয়। নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। এই রায়ের পর আদালত প্রাঙ্গণেই কান্নায় ভেঙে পড়েন নিহত চিকিৎসকের বাবা। এ রায়ের জন্য গোটা ভারতই অধীর আগ্রহে অপেক্ষায় ছিল। সোমবার সকাল থেকেই শিয়ালদা আদালতের বাইরে জড়ো হতে থাকেন উৎসুক জনতা। রায়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা। শিয়ালদার আশেপাশে পুরো এলাকা মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তার বেড়াজালে। তবে দোষী ঘোষণা করা হলেও তার সাজা কি হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরো 2 দিন। আগামী সোমবার স্থানীয় সময় দুপুর 12:30টায় আদালতে সাজা ঘোষণা করা হবে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী গেল বছরের 8 আগস্ট পর্যন্ত টানা 36 ঘন্টা ডিউটিতে ছিলেন নিহত ওই চিকিৎসক। পরদিন সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাকে হত্যাকাণ্ড বলে চালিয়ে দিতে চাইলেও তীব্র বিক্ষোভের মুখে খুন ও ধর্ষণের মামলা নেওয়া হয়। ঘটনার 24 ঘন্টার মধ্যেই সঞ্জয় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতার পুলিশ। পরে তদন্তের দায়িত্ব পায় সিবিআই। তারা জানায় নির্যাতিতা চিকিৎসকের দেহে ডিএনএর যে নমুনা পাওয়া গেছে তা সঞ্জয়ের সঙ্গে মিলে গেছে। সঞ্জয়ের শরীরে 5টি আঘাতের চিহ্নও পাওয়া গেছে। অপরাধ স্থল থেকে যে চুল উদ্ধার করা হয়েছে তাও সঞ্জয়ের বলে প্রমাণ মিলেছে। তবে সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত দেখিয়ে আদালতে চার্জশিট দেয় সিবিআই। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। জয় দিয়ে অনূর্ধ্ব 19 নারী টি20 বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে নেপাল অনূর্ধ্ব 19 নারী দলকে 5 উইকেটে সহজেই হারিয়েছে টাইগার্সরা। আগে ব্যাট করে মাত্র 52 রানে অল আউট হয় নেপাল। জবাবে 40 বল হাতে রেখে জয় পায় বাংলাদেশের মেয়েরা। রিফাত আনজুমের রিপোর্টে বিস্তারিত। আইসিসি অনূর্ধ্ব 19 নারী টি20 বিশ্বকাপে দারুণ জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী দল। নেপাল অনূর্ধ্ব 19 দলকে 5 উইকেটে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী সূচনা করেছে জুনিয়র টাইগ্রেসরা। মালয়েশিয়ায় প্রথমে ব্যাট করতে নেমে নেপালের ব্যাটাররা বাংলাদেশি বোলারদের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি। দলটি মাত্র 18.2 ওভারে 52 রানে অল আউট হয়। নেপালের পক্ষে সর্বোচ্চ 19 রান করেন সানা প্রবীণ। বাংলাদেশের হয়ে জান্নাতুল মামা 4 ওভারে 11 রান দিয়ে 2 উইকেট নেন। আনিসা আক্তার শোভা এবং ফাহমিদা ছোঁয়া নেন 1টি করে উইকেট। ফিল্ডিংয়েও দারুণ পারফর্ম করে বাংলাদেশ। নেপালে 5 ব্যাটার রান আউট হন। 15 রানে ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ কিছুটা ধাক্কা খেলেও 13 ওভার 2 বলে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের হয়ে সাদিয়া ইসলাম 16 রান করেন। অধিনায়ক সুমাইয়া আক্তার করেন 12 রান। আফিয়া আসিমার 9 রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। নেপালের হয়ে রচনা চৌধুরী, রিয়া শর্মা, সীমানা কেসি এবং পূজা মাহাতো 1টি করে উইকেট নেন। জান্নাতুল মাওয়া ম্যাচ সেরা হন। বিশ্বকাপে টাইগার্সদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রিফাত আনজুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।